বাংলাদেশে যে ইন্টারনেটের যে কোয়ালিটি এটা বৈশ্বিক বিবেচনায় একেবারেই সর্বনিম্নে। স্টারলিংক আসলে এই দুটো সমস্যাকে রাতারাতি ওভারকাম করা যাবে স্টারলিংকের মাধ্যমে। ইন্টারনেট বন্ধের কোনো সুযোগ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আমরা রাখছি না। জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, তিনি একজন প্রকৌশলী এবং প্রযুক্তিবিদ। সম্প্রতি তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আমরা কথা বলবো তার সঙ্গে। কিছুদিন আগে আপনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তবে এর আগে থেকেই আপনি এই বিভাগের নীতি উপদেষ্টা পদে ছিলেন। সরকারে যুক্ত হওয়ার পরে গত কয়েক মাসে আপনার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা হচ্ছে যে এই মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলো দপ্তর সংস্থা আছে, কোম্পানি আছে, অধিদপ্তর আছে এবং বিভাগ আছে। তো আমরা যদি ফাংশনাল স্কোপ অফ দিস মিনিস্ট্রি অর্থাৎ এই মিনিস্ট্রির কাজের ক্ষেত্র বিবেচনা করি, তাহলে এটা আসলে অনেক বিস্তৃত। চাইলে এখানে বাংলাদেশের মানুষের জীবন এবং তাদের কর্মসংস্থানের মান উন্নয়নের জন্য অনেক কিছু করার সুযোগ আছে। দেশে ইন্টারনেট নিয়ে খুব বড় কিছু অভিযোগ থাকলেও খুব বড় ধরনের কোনো সমস্যা ছিল না। তাহলে স্টারলিংক আনার বিষয়ে আপনারা কেন এত আগ্রহী হলেন? অনেকে বলছেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে তড়িঘড়ি করে এটা আনা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? প্রথমত আসলে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার আগেই এই প্রসেসটা শুরু হয়েছে। সুতরাং এটার সাথে ট্রাম্পের সাথে কোনো সম্পর্ক নেই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে ইন্টারনেট বিষয়ে বড় অভিযোগ ছিল না, তবে আবার ছিল। আমরা দেখেছি যে বাংলাদেশের যে ইন্টারনেট প্রাইসের দাম, সেটা বাংলাদেশের মানুষের যে ক্রয় ক্ষমতা, এই ক্রয় ক্ষমতার সাথে সামান্য বেশি, খুব বেশি না। আর বৈশ্বিক মানদণ্ডে বাংলাদেশের ইন্টারনেট প্রাইসের দাম কম, সেটা আপনি ঠিকই বলেছেন। কিন্তু যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ইন্টারনেটের যে কোয়ালিটি এটা বৈশ্বিক বিবেচনায় একেবারেই সর্বনিম্নে। এই কোয়ালিটির ইন্টারনেট নিয়ে আমরা আমাদের ফ্রিল্যান্সারদেরকে, আমরা আমাদের বিজনেস কমিউনিটিকে, আমরা ফরেন ইনভেস্টমেন্টের দিক থেকে বিদেশি বিনিয়োগকারীদেরকে এবং আমাদের যেই ক্ষুদ্র অর্থনীতি আছে, মানে এসএমই আছে, তাদেরকে আসলে আমরা পর্যাপ্ত সাপোর্ট দিতে পারছি না। তো এখানে আমি তার দায়িত্ব নেওয়ার পর থেকে কন্টিনিউয়াসলি আমি মোবাইল ইন্টারনেট এবং আইএসপিদেরকে সেবার মান উন্নয়নের জন্য আমরা বলে যাচ্ছি এবং একই সাথে বিটিআরসি রেগুলেটরি পজিশন থেকে আমরা যে সেবার যে সূচকগুলো, এই সূচকগুলোকে আন্তর্জাতিক মানে আনার চেষ্টা করছি। অর্থাৎ আমরা বলছি বর্তমানে যে কোয়ালিটির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে, এই কোয়ালিটি ডিজিটাল ইকোনমির অপরচুনিটি আনপ্লাগ করার জন্য পর্যাপ্ত নয়। তো সেক্ষেত্রে স্টারলিংক আসলে যেহেতু আমাদের টেলকো গ্রেড ফাইবারের বিস্তার, রিচেবিলিটির সমস্যা আছে এবং একই সাথে আমাদের গ্রামে এবং গঞ্জে এখনও লোডশেডিংয়ের সমস্যা আছে, সেজন্য আমরা মনে করি এই দুটো সমস্যাকে রাতারাতি ওভারকাম করা যাবে স্টারলিংকের মাধ্যমে। স্টারলিংককে তো অনেক ব্যয়বহুল বলা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একদম প্রান্তিক পর্যায়ে যারা আছেন তারা কি এটা ব্যবহার, মানে তাদের সাধ্যের মধ্যে কি এটা থাকবে, নাকি এটা একটা ব্যয়বহুল একটা অপশন হয়েই থেকে যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সুন্দর প্রশ্ন। তো এটা হচ্ছে ইন্টারনেটের একটা হচ্ছে অবকাঠামোগত চাহিদা। তা আমরা বলছি যে এই অবকাঠামোগত চাহিদা এখানে দামের ক্ষেত্রে মানের গুরুত্বটা অনেক বেশি। অর্থাৎ আমার একটা ফ্রিল্যান্সার যদি $2000 গ্রামে বসে ইনকাম করেন, তাহলে 500 টাকার মানহীন ইন্টারনেটের চেয়ে 5000 টাকার উচ্চমান এবং উচ্চ গতির ইন্টারনেটটা খুব দরকার। তো সেক্ষেত্রে আমাদের আরবান এবং ভিলেজ অর্থাৎ গ্রামীণ এবং শহরের যে প্রিমিয়াম কাস্টমারটা আছে, তাদের জন্য এই দামটা আইএসপি দামের কয়েক গুণ বেশি হলেও তারা আমার মনে হয় এটাকে কেয়ার করবেন না, কারণ তাদের দরকার নিরাপদ এবং উচ্চগতির মানে মানসম্পন্ন ইন্টারনেট সেবা। বাংলাদেশে ইন্টারনেট সেবা সংক্রান্ত দুটি বড় বিতর্কের একটা হলো আড়ি পাতার সুযোগ থাকা এবং ইন্টারনেট বন্ধেরও একটা সুযোগ রয়েছে। তো স্টারলিংকে এই দুটো বিষয় থাকবে কি? ইন্টারনেট বন্ধের কোনো সুযোগ সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য আমরা রাখছি না। আমরা আইনি সংস্কারগুলো এমনভাবে করছি যাতে করে ইন্টারনেট আর কেউ বন্ধ করতে না পারে, সরকার এবং বেসরকারি কেউ করতে না পারে। আমরা
অ্যাক্টিভলি চিন্তা করছি যে টেলিযোগাযোগ আইনের যেই সংশোধনীটা 2010 সালে করা হয়েছে, যার মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়টা উঠিয়ে দেওয়া হয়েছে, এটা যদি আমরা উঠিয়ে দিতে পারি তখন আমরা 2001-এর টেলিযোগাযোগ আইনে ফিরে যাব এবং সেখানে ইন্টারনেট বন্ধকারী কর্তৃপক্ষকে ক্ষতিপূরণের মুখোমুখি হতে হবে এবং সেটা সরকার এবং বেসরকারিকে। সুতরাং ইন্টারনেট বন্ধ প্রশ্নে আমরা আর কোনো ধরনের সুযোগ রাখছি না এবং আমরা সাইবার নিরাপত্তা আইনে আমরা বলছি যে ইন্টারনেট নাগরিকের অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছি। আর আড়িপাতার বিষয়টা হচ্ছে যে এটা একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের স্বীকৃত পদ্ধতি। এখন মূল বিষয়টা আড়িপাতা নয়, মূল বিষয়টা আমি মনে করি এই পদ্ধতিটা বাংলাদেশের সাবেক স্বৈরাচারী সরকার সহ রাজনৈতিক সরকারগুলো মানে কি মানে না সেটা, অর্থাৎ আইনানুগ আড়িপাতা এটা বিশ্বের রাষ্ট্রগুলোর নিরাপত্তার খাতে জড়িত, হ্যাঁ, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। সুতরাং ইন্টারনেট সেবাদানকারী যে কোনো প্রতিষ্ঠানের জন্য এটা ইকুয়ালি অ্যাপ্লিকেবল। তো সেজন্য আড়িপাতা বিষয়টা শুধু আড়িপাতা নয়, আইনানুগ আড়িপাতার বিষয়টা স্টারলিংকের জন্য প্রযোজ্য হবে। কিন্তু আমরা মনে করি যে আইনের সংস্কৃতিটা বা টেলিযোগাযোগ আইনের যদি প্রয়োজন মনে হয় যে এটা সংশোধন করে আড়িপাতা কীভাবে অ্যাবিউজ করা হবে, করা যাবে না, সেটার জন্য আমরা চেষ্টা করব টেলিযোগাযোগ আইন সংশোধন করা। আমাদের দেশের মানুষের কাছে আরেকটা বিষয় একেবারেই পরিষ্কার না, সেটা হচ্ছে আড়িপাতা নিয়ে কার কাছে জবাবদিহি করা হয় এবং কিসের ভিত্তিতে আড়িপাতা হয়, সেটা আসলে কেউই পরিষ্কারভাবে জানে না। এক্ষেত্রে কোনো নীতিমালা হবে কি? আইনগতভাবে আড়িপাতার জন্য বাংলাদেশের আদালতের কাছে জবাবদিহি করা উচিত। এখন আমরা টেলিযোগাযোগের যখন আইনটা সংশোধন করছি তখন বিটিআরসির যে স্বাধীনতা, এই স্বাধীনতার বিষয়টা আমরা বলছি যে বিটিআরসিকে স্বাধীনতা আমরা তখনই দিতে পারি যখন এই বিটিআরসির প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশের কোনো এক বা একাধিক এন্টিটির কাছে জবাবদিহি থাকতে হবে। অর্থাৎ জবাবদিহিহীন স্বাধীনতা সেটা পলিসি ব্লান্ডার তৈরি করতে পারে। তো সেজন্য আমরা ভাবছি যে কোন মেকানিজমে এই জবাবদিহিতা নিশ্চিত করতে পারবে। একটা লেয়ার হচ্ছে যে আমাদের যে সংবিধান সংস্কার কাঠামো বলা হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংবিধান সংস্কার, সেখানে এই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে, এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে বিটিআরসি উচ্চকক্ষের কাছে জবাবদিহি করবে। এখন সেটা যেহেতু টেকনিক্যাল পদ, সেখানে সেটা যেহেতু নন টেকনিক্যাল বা পুরোপুরি টেকনিক্যাল হবে কি হবে না, উচ্চকক্ষে টেলিকমিউনিকেশন এক্সপার্ট থাকবে কি থাকবে না, সেটার অনিশ্চয়তা যেহেতু আছে, সেজন্য আমরা বলছি 2 লেয়ারে এই জবাবদিহির ব্যবস্থা থাকতে পারে। একটা হচ্ছে যে সংসদের একটা কক্ষ, সেটা উচ্চকক্ষের কাছে, এবং একই সাথে বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ডিপার্টমেন্ট অফ আইসিটি টেলিকমিউনিকেশন টেলিযোগাযোগ, ডিওটি নামে একটা অথরিটি আছে, তাদের একটা মনিটরিং সেল যদি আমরা করতে পারি, সেখানেও আমরা জবাবদিহি করতে পারবো, যেখানে লাইসেন্সের যে শর্তগুলো সেগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তারা সেখানে মনিটরিং করবে। স্টারলিংকের কার্যক্রমে বাংলাদেশ সরকারের কতটুকু নিয়ন্ত্রণ থাকবে? তাদের ভ্যাট ট্যাক্স এই বিষয়গুলি বা কিভাবে আরোপ করা হবে? বর্তমানে নন জিও স্টেশনারি স্যাটেলাইট এটা একটা নীতিমালা হচ্ছে, সেখানে ভ্যাট ট্যাক্সের বিষয়গুলো সম্পূর্ণভাবে বিধিবদ্ধ আসবে। সুতরাং স্টারলিংক বাংলাদেশ সরকারের কাছে ভ্যাট ট্যাক্স পে করতে বাধ্য হবে। আমাদের দেশের ইন্টারনেট ব্যয় অনেক বেশি। অন্তর্বর্তী সরকার আসার পরেই মোবাইলের কল রেট এবং ইন্টারনেট ডেটার মূল্য কমাবার কথা বলা হয়েছিল। এটার অগ্রগতি কত দূর এবং 7 মাসেও এটা আসলে আমরা কেন কার্যকর হতে দেখলাম না? ইন্টারনেট সেবা দিচ্ছে অনেকগুলো লেয়ার ফেরিয়ে আইএসপিগুলো, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলো, এবং একই সাথে মোবাইল ইন্টারনেট প্রোভাইডার। তো আমরা যখন তাদেরকে কমিউনিকেট করেছি যে ডেটার দাম কমানোর জন্য, তারা আমাদের কাছে পাল্টা কিছু সুবিধা চেয়েছে। তো আমরা এখন সেই সুবিধাগুলো গুড গেস্টার হিসাবে আগে দিচ্ছি। আমরা কিছু দেওয়া শুরু করেছি, কিছু পলিসি বাস্তবায়নের মধ্যে যাচ্ছে। আমরা অতি দ্রুতই DWDM ফ্যাসিলিটিটা মোবাইল অপারেটরদেরকে দিচ্ছি, এবং একই সাথে আইএসপি এবং আইআইজির মূল্য কমানোর উদ্যোগ নিয়েছি, এবং একই সাথে ইন্টারন্যাশনাল গেটওয়ে লেয়ারে আমরা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির যে ব্যান্ডউইথ কমানোর উদ্যোগ নিয়েছি। তো এই 3টা উদ্যোগ নেওয়ার পরে আমরা আবার নেগোসিয়েশন টেবিলে বসবো, যাতে করে ইন্টারনেটের দাম গ্রহণযোগ্যভাবে কিছুটা কমে আসে। ভারতে ইন্টারনেট পরিষেবার বিষয়ে এয়ারটেলের সঙ্গে স্টারলিংকের একটা চুক্তি হয়েছে স্পেসএক্সের। তো বাংলাদেশে কোন কোম্পানিগুলোর সঙ্গে তাদের চুক্তি হতে যাচ্ছে? ভারতে কাদের সাথে হয়েছে আমি জানি না, আর বাংলাদেশে কাদের সাথে হয়েছে সেটা আসলে আমরা বিস্তারিত জানি না। কারণ হচ্ছে স্টারলিংক ইজ ফ্রি টু চুজ ইটস ডিস্ট্রিবিউটর। তো এখন যদি আমরা জানি যে কিছু কোম্পানির সাথে স্টারলিংক একটা ঐক্যমত্যে এসেছে, একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসেছে। এখন যেহেতু ঘটনাগুলো এখনই ঘটছে,
যারা আমাদের কাছে প্রপার্টি চাচ্ছে পরোক্ষভাবে আমরা যেটা জানি সেটা এই মুহূর্তে আসলে প্রকাশ করা এটা বিজনেস দিক থেকে আমাদের পক্ষে সম্ভব না আর কি। আপনি দীর্ঘ সময় গ্রাহক হিসেবে বাংলাদেশের টেলিযোগাযোগ সেবা এবং ইন্টারনেট সেবা খাতটা দেখেছেন, এখন দায়িত্বপ্রাপ্ত হয়েও দেখছেন। তো বিগত 15 বছরে বিগত সরকার আমাদের আইসিটি খাতে বা টেলিযোগাযোগ খাতে কোন কাজগুলো করেনি যেগুলো করা সম্ভব ছিল খুব সহজেই? হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যেমন ধরেন 5G রেডিনেস বা ফাইবারাইজেশন, আমাদের যে এখন 65% বেশি মোবাইল টাওয়ার ফাইবারের আওতায় আসেনি, এবং আমাদের যে ফাইবার ব্যাকবোন এটা মোবাইল কোম্পানির জন্য ফ্রেন্ডলি না। আর তারপরে ডব্লিউডিএম ফ্যাসিলিটিটা ফ্রেন্ডলি না। তারপরে হচ্ছে আমাদের সিডিএন সার্ভারগুলো বা যে ক্যাশ সার্ভারগুলো এগুলো ইন্ডিয়াতে আছে, এগুলো বাংলাদেশে থাকার কথা ছিল। তাদের পলিসিগত ভুলের কারণে বাংলাদেশে যা ছিল তাও ভারতে চলে গেছে আর কি। হ্যাঁ, এর বাইরে বাংলাদেশের যে টেলিকমের যে বেঞ্চমার্ক, যে কোয়ালিটি অফ সার্ভিস ও সেবার মানের বিধিবদ্ধ সূচক এখনও আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া হয়নি। তারপরে মোবাইল ইন্টারনেটের ক্ষেত্রে, মোবাইল নেটওয়ার্কের ক্ষেত্রে আমি বলবো যে এখানে আইওটি বিজনেসকে বিকাশমান করা হয়নি, এখানে মেশিন টু মেশিন কমিউনিকেশনটাকে, এই খাতটাকে এক্সপ্লোর করা হয়নি। আর সর্বশেষে এই সব ফাউন্ডেশনাল খাত না থাকার কারণে ডিজিটাল সার্ভিসটা আসেনি। আমাদের টেলিকমটা এখনও যুগোপযোগী হয়নি। আপনি জানেন সেখানে 5G নাই, এবং 4Gর যে মেশিন টু মেশিন ইউজ কেসগুলো আছে সেগুলোও আসেনি। সো সব কিছু মিলে বিগত সরকার এই খাতে আসলে লাইসেন্সিং রেজিম থেকে আয় করার চেষ্টা করেছে, কিছু মনোপলি মার্কেট তৈরি করেছে, কিন্তু বৈশ্বিক যে যাত্রার যে গতিপথ, এই গতিপথটা আমরা পুরোপুরি মিস করেছি। ফলে এই মুহূর্তে আমাদের উপর প্রচণ্ড চ্যালেঞ্জ আছে যে আসলে ওই যাত্রাটা শুরু করার। আপনার তো নিশ্চয়ই বিশাল বড় পরিকল্পনা নিয়েই আপনি কাজ শুরু করেছেন আমাদের আইসিটি এবং টেলিযোগাযোগ খাত নিয়ে। এই পরিকল্পনাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আপনি কোনো বাধার সম্মুখীন হচ্ছেন? বাধার বিভিন্ন ধরনের সমস্যা আছে, আমরা সেগুলো ওভারকাম করার চেষ্টা করছি। কী ধরনের বাধার মধ্যে পড়তে হচ্ছে? বাধা আসলে অভ্যন্তরীণ বাধা আছে কিংবা পলিসিগত বাধা আছে, সেই বাধাগুলো আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি ওভারকাম করার এবং খুব নিবিড়ভাবে কাজ করার চেষ্টা করছি। আমাদের প্রত্যেকটা দপ্তর সংস্থাকে আমরা পলিসি প্রেসক্রাইব করেছি এবং সেই পলিসিগুলো বাস্তবায়নে কী কী বাধা আছে, হ্যাঁ, সেগুলো স্টাডি করতে, সমীক্ষা করতে বলেছি। বাধা অবশ্যই আছে, এবং বাধা অতিক্রম করার যে মানসিকতা, যে দৃঢ়তা, সেটাও আমাদের আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রয়োগের আইন তৈরির বিষয়ে ভাবছিল বিগত সরকার। তো বর্তমান সরকার এআই নিয়ে কি ভাবছে এবং এই বিষয়ে কোনো আইন প্রণয়নের পরিকল্পনা আছে? কিন্তু আইন পরিকল্পনার আগে আমরা আনটেস্টেড পলিসি নিতে চাই না। তো সেজন্য আমরা ইউনেস্কোর সাথে এআই রেডিনেস অ্যাসেসমেন্ট ম্যাথোডোলজি করছি। এই এআই রেডিনেস অ্যাসেসমেন্ট ম্যাথোডোলজি এটা একটা বৈশ্বিক ম্যাথোডোলজি, এটা পৃথিবীর 70টা দেশে চলছে। তো এই প্রক্রিয়াটা শুরু হওয়ার পরে আমরা তাদের কাছ থেকে পর্যাপ্ত পলিসি ফিডব্যাক পাবো, এবং তাদের সাথে আমরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের সাবজেক্ট ম্যাটার এক্সপার্টদেরকে বসিয়েছি, সরকার এবং সরকারের বাইরে। তারপর যখন আমরা পলিসি প্রেসক্রাইবগুলো পাবো, তারপর আমরা এআই নিয়ে কাজ করা শুরু করব। তথ্য প্রযুক্তি খাতে স্টার্টআপদের জন্য সরকার কি ধরনের সহায়তা দিচ্ছে বর্তমানে? আমাদের স্টার্টআপ বাংলাদেশে আমরা ন্যাশনাল ইয়ো সামিট করেছি 5টা বিভাগে, এবং এরপরে আমরা প্রতিটা ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব তৈরি করার বা স্টার্টআপ হাব তৈরি করার চেষ্টা করব এবং তাদেরকে নার্চার করার চেষ্টা করব। এপ্রিলে আমরা ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট সামিট করছি, সেখানে স্টার্টআপ বাংলাদেশ পার্টিসিপেট করবে। আর একই সাথে প্রি সিড যারা এন্টারপ্রেনিয়র, তাদের জন্য আমাদের আইডিয়া থেকে যেই বন্ধ অনুদানগুলো ছিল সেগুলো আমরা চালু করেছি। সেখানে ইউনিভার্সিটি অ্যাক্টিভেশন প্রোগ্রাম আছে, সেখানে এসএমই প্রোগ্রাম আছে। তো এই প্রোগ্রামগুলোর নীতিমালা আমরা পরিবর্তন করছি যাতে ভালো হাতে টাকাটা উঠে আসে, এবং একই সাথে আমরা গভর্নিং বডিগুলো নীতিমালা ভিত্তিক করেছি, গভর্নিং বডিগুলো রিফর্ম করেছি এবং সেগুলো নীতিমালা ভিত্তিক করেছি যাতে করে এখানে পলিটিক্যাল বায়াস কিংবা নেপোটিজম না হয়। আমাদের ইন্টারনেট ব্যান্ডউইথ এখনো ভারত নির্ভর। তো এই ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে কোনো পরিকল্পনা? ভারত নির্ভরতা কাটিয়ে উঠতে আমরা একটা পলিসি করেছি যে আইটিসিকে সংকুচিত করার জন্য আমরা 50-50 একটা ডিলে গিয়েছি, পলিসি করেছি, যার কারণে আমাদের টোটাল ইন্টারনেটের অন্তত অর্ধেক বাংলাদেশের সাবমেরিন কেবলের মধ্য দিয়ে আসতে হবে। এর বাইরে আমরা সাবমেরিন কেবলের দাম কমানোর উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আমরা সিএমইউই 6-এ যেখানে আমাদের হিউজ প্রায় 20 টেরাবাইটের মতো অতিরিক্ত ক্যাপাসিটি আসবে, সেটার দিকে আমরা মনোযোগ দিচ্ছি। মোবাইল অপারেটররা আইএসপি লাইসেন্স দাবি করছে বহুদিন ধরেই, এবং গ্রামীণফোন ইতিমধ্যে ওয়্যারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করেছে। এটা নিয়ে আইএসপি এবং এমএনওগুলোর মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়েছে, আমরা একটা অস্থিরতাও দেখতে পেয়েছি।
তো এই বিষয়টা নিয়ে আপনার পর্যবেক্ষণ? এই বিষয়টা নিয়ে আমার পর্যবেক্ষণ হচ্ছে আমরা এটাকে কারিগরি সমাধানের দিকে যাব, অর্থাৎ মোবাইল ইন্টারনেট থেকে যদি রিপিটারের মাধ্যমে যদি আইএসপি সেবা দেওয়া হয় তাহলে সেটা এয়ার পলিউশন তৈরি করে, অর্থাৎ স্পেকট্রাল নয়েজ তৈরি করে। তো এখন কস্ট অফ স্পেকট্রামের বিপরীতে ওই স্পেকট্রাল নয়েজ যদি মানে সমানুপাতিক না হয়, অর্থাৎ যেই পরিমাণ আমি নয়েজ তৈরি করছি বা ইন্টারফারেন্স তৈরি করছি তার বিপরীতে যদি পর্যাপ্ত আয় না হয় তাহলে আমার মনে হয় এদিকে যাওয়া ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমরা বিষয়টা কারিগরিভাবে আবার অ্যানালাইসিস করে দেখব, যদি এটা ফিজিবিলিটি না থাকে তাহলে আমরা এদিকে যাব না। তো সেদিক থেকে আমি মনে করি আইএসপিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর বিটিআরসিতে প্রতিদিনই গ্রাহকদের প্রায় 200 থেকে 400 অভিযোগ জমা পড়ে। আবার গ্রাহকদের অভিযোগের বিষয়ে যে গণশুনানিগুলো করা হয় সেগুলো আসলে লোক দেখানো করা হয় বলে আমাদের আমি নিশ্চিত করতে পারি যে গ্রাহকরা জানিয়েছেন। আবার গ্রাহক অ্যাসোসিয়েশন যে আছে, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন, তাদের পক্ষ থেকেও বেশিরভাগ অনেক সময় বলা হয়েছে যে লোক দেখানো গণশুনানির আয়োজন করা। এই বছরের যে গণশুনানি হবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এটা লোক দেখানো হবে না, এবং মানুষের যে মতামত, স্টেক হোল্ডারদের যে মতামত, সেটাকে পলিসিতে ফিট দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে বিটিআরসিতে প্রায় 16,000-এর বেশি অভিযোগ জমা পড়ে আছে বলে আমরা জানতে পেরেছি। তো এই অভিযোগগুলো কেন নিষ্পত্তি করা হচ্ছে না বা তারা কেন করতে পারছে না, এই বিষয়ে এখানে দুর্নীতির বিষয় থাকতে পারে, সাবেক সরকারের দুর্নীতির বিষয় থাকতে পারে, এবং ইনস্টিটিউশনাল ইনএফিসিয়েন্সি থাকতে পারে। আমরা বিষয়টা বিবেচনা করব। উচ্চ আদালতের নির্দেশনা আছে যে কল ড্রপ হলে ক্ষতিপূরণ দিতে হবে গ্রাহককে। তো এটা কি তারা সঠিকভাবে পাচ্ছে? আপনাদের কি এই বিষয়ে কোনো মনিটরিং আছে? এই মনিটরিংটা সক্ষমতা এই মুহূর্তে বিটিআরসির নেই, তবে উই হ্যাভ টু অ্যাভয়েড বাই ল। তো সেক্ষেত্রে আমরা বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করব। টেলিযোগাযোগ খাতের অনিয়ম, দুর্নীতি, সুনির্দিষ্ট বিবরণ এবং এর খাতভিত্তিক সংস্কার প্রস্তাব নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবি উঠেছে বিভিন্ন সময়। আপনারা এটা করবেন কিনা এবং করলে কত? এটা আমরা করব। আমরা এটার প্রস্তুতিমূলক কাজগুলো করছি। আনুমানিক 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা শ্বেতপত্র কমিটি তৈরি করব। আপনারা জানেন যে ইতিমধ্যে আইসিটিতে আমরা শ্বেতপত্র কমিটি তৈরি করে ফেলেছি। সাইবার সুরক্ষা আইন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ছিল যে এই আইনে হয়রানিমূলক মামলার কোনো সুযোগ থাকবে না। আইনটি বাতিলের কথাও বলা হয়েছিল বর্তমান সরকার আসার পরে। বাতিলের কথা বলা হয়নি, তবে রিপিল করার, অর্থাৎ রিপ্লেসমেন্টের কথা বলা হয়েছে। তো আমরা আইনের বর্তমান যে ধারা আছে আমরা দেখছি যে এটার অধ্যাদেশ যেটা হয়েছে এরপরেও আমরা দেখতে পেয়েছি যে এই আইনে হয়রানিমূলক মামলা হচ্ছে। সেটা এই আইনে হচ্ছে না, আগের আইনে হচ্ছে। এই অধ্যাদেশটা পাস হয়নি এখনো, গেজেট আকারে পাস হয়নি। আগের আইনে হচ্ছে। আমরা যে নতুন যে আইনটা করেছি এই আইনটা আমরা প্রতিনিয়তই চেঞ্জ করেছি, এবং গতকাল আমরা সর্বশেষ কনসালটেশন করেছি। তো আমরা মনে করি যে এই বর্তমান যে ভার্সন, এই ভার্সনে কোনো ধরনের নিবর্তনমূলক বা নিপীড়নমূলক কোনো ধারা নেই। এটা একটা নাগরিক বান্ধব এবং প্রযুক্তি বান্ধব আইন হতে যাচ্ছে। কিন্তু 7 মাসেও তো আসলে সেই নিবর্তনমূলক আইনটা এটা 7 মাস ঠিক আছে, কিন্তু আপনি যদি দেখেন যে গত সরকার 7 বছর ধরে এটার উপর কাজ করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট যেটা আছে, ব্যক্তিগত তথ্য উপাত্ত, আপনি জানেন যে গত সরকার 5 বছর ধরে কাজ করেছে কিন্তু কোনো আইন পাস করতে পারেনি। হ্যাঁ, সো এই আইনগুলোর আসলে সময় সাপেক্ষ, এটা অনেক কারিগরি, এবং এটা যেহেতু অনেক সেন্সিটিভ সেজন্য আসলে সময় লাগছে। কিন্তু আমরা আশা করি যে এপ্রিলের মধ্যেই আমরা এটা পাস করে ফেলতে পারবো।